এই আইনের এটাতে করণীয় বলা আছে। এই করণীয় কাজ না করাটা কেন অবৈধ নয়? গণভোট উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে কি হবে, না সূচক হলে কি হবে? আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে যিনি এই শপথ পেপারটা সাপ্লাই করেছেন তিনিও অসাংবিধানিক কাজ করেছেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে করা হবে এই মর্মে সরকারি দল পার্লামেন্টের সকল আলোচনা বাদ দিয়ে এটা আলোচনা করতে চায়। এটা কোন দিন তিনি টের পেলেন? ওটা টের পেলেন 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে, সরকার হলো তা 8 তারিখে সন্ধ্যায়। তা 5 তারিখে কি হলো, 6 তারিখে কি হলো, 7 তারিখে কি হলো? 8 তারিখে না আমরা সন্ধ্যাবেলায় পাইলাম একটা সরকার শপথ নিচ্ছে। তার আগে জনগণ কোথায় ছিল? বলছে জনগণের ইচ্ছাটা প্রকাশিত হয়েছে দুইভাবে। একটা হলো সাধারণত ইচ্ছা প্রকাশ পায় ভোটে, নিয়মতান্ত্রিক উপায়ে। পৃথিবীতে এমন কোন এক্সাম্পল নাই যে সংবিধানের সীমারেখার ভিতরে গণ অভ্যুত্থান হয়েছে কিংবা সংবিধানের সীমারেখার ভিতরে বিপ্লব হয়েছে। একটা উদাহরণ কেউ দেখাতে পারবে না। ইস্ট ওয়েস্ট, ইভেন সবচাইতে বেশি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের ভিত্তিতে সরকার পতন হয় আফ্রিকান কান্ট্রিজে বেশি। ওই আফ্রিকার কান্ট্রিজে একটা তো দেখাতে পারবেন না যে সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে, বলশেভিক বিপ্লব হয়েছে। ফ্রান্সে 6 বার রিপাবলিক হয়েছে, ইরানে হয়েছে, মিশরে হয়েছে। কোথাও কখনো সংবিধানের সীমারেখার মধ্যে হয় না। এখন প্রশ্ন, আমি যে ইস্যুটা প্রথম তুলেছিলাম, তাহলে নির্বাচনটা হলো কি করে? নির্বাচনের সংজ্ঞার ভিতরে দেখা যাচ্ছে এই আদেশ জারি করার পরে যে সাধারণ নির্বাচন হবে এইটাই হলো সংসদ নির্বাচন। কারণ কি? 123 কার্যকর নাই। 123 অনুযায়ী এখানে কোনো সমাধান নাই। 123 অনুযায়ী সমাধান হতে গেলে নিয়মতান্ত্রিকভাবে যদি ভাঙতো তাহলে পরবর্তী 90 দিন, অনিয়মতান্ত্রিকভাবে ভাঙলে পূর্ববর্তী 90 দিন। একটাও কাজ করছে না। এই আইনের 5 ধারায় বলা আছে, দেখেন এইটার সঙ্গে গণভোটকে রিলেট করা হচ্ছে। 5-এ এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠিত করা হইবে। তাহলে জাতীয় সংসদের সংজ্ঞা আছে 2-এ, 5-এ আছে গণভোট কিভাবে ওইটার সঙ্গে ট্যাঙ্গেলড হবে। 6-এ বলা আছে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। ওই আইনটা হলো গণভোট আইন। এই যথোপযুক্ত আইন গণভোট আইন। সেখানে বলা আছে কি ধরনের ব্যালট হবে, কিভাবে কাউন্ট করবে, কোন জায়গায় পোলিং স্টেশন হবে, প্রিজাইডিং অফিসার কারা হবে, প্রিজাইডিং অফিসার অনিয়ম করলে কার ব্যবস্থা হবে, অ্যাপ্লিকেশন কিভাবে হবে, গণনা কিভাবে হবে। ওইটার নাম হলো গণভোট অধ্যাদেশ। এখন গণভোট হলো এইটার অধীনে, নির্বাচন হলো এইটার অধীনে। এই কথা কিন্তু ভুললে চলবে না। নির্বাচন কিন্তু এই আদেশ বাকি রেখে কোনো নির্বাচনের কল্পনা করা যাবে না। এই আদেশের বাইরে গিয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনও হয় নাই, গণভোটও হয় নাই। এখন বলা হলো 7-এ গণভোট উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে কি হবে, না সূচক হলে কি হবে তা এখানে বলা নাই। হ্যাঁ সূচক হলে কি হবে তা বলা আছে। হ্যাঁ সূচক হলে কি হবে? নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে এবং সংবিধান সংস্কার বিষয়ে সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে। তাহলে হ্যাঁ সূচক ভোট হয়েছে, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ হয়েছে। পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত ছিল একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন। এই সংবিধান সংস্কার পরিষদ 180 দিন কাজ করবে। 180 দিনের পরে অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। এবং এটা শপথ কি করে হবে? সংসদ সদস্যদের শপথ যেভাবে হয় এভাবেই হবে। ওইটার শপথ যারা দেন এটা শপথ তারাই দিবেন। ওইটার সভা যেভাবে ডাকা হয় এটার সভা এইভাবেই ডাকা হয়। ওইটার সভা কিভাবে ডাকা হয়? ওইটার সভা ডাকা হয় প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকেন। এখানেও প্রধানমন্ত্রীর লিখিত অ্যাডভাইসের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকবেন। এখন প্রধানমন্ত্রী অ্যাডভাইস করে নাই তাই ডাকেনি। বাংলা কথা বললে এটাই দাঁড়াবে। কেন ডাকে নাই? ডাকে নাই আমাদের প্রাইম মিনিস্টার অ্যাডভাইস করেন নাই। প্রাইম মিনিস্টার যে অ্যাডভাইস করেন নাই, তিনি যে অ্যাডভাইসটা করবেন না, এই অ্যাডভাইস তাকে কে করেছে?
এইটা একটা সাংঘাতিক প্রশ্ন যে তিনি এই অ্যাডভাইস, একটার অ্যাডভাইস করেছেন আর একটার অ্যাডভাইস করেন নাই। এমপিদের কাছে যে চিঠিটা পাঠানো হয়েছে ওই চিঠিতে 2টা শপথের কথা ছিল। এখন তিনি বলেছেন, আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে যিনি এই শপথ পেপারটা সাপ্লাই করেছেন তিনিও অসাংবিধানিক কাজ করেছেন। আচ্ছা, তিনি যদি অসাংবিধানিক কাজ করেন, এই আইন আপনি ভায়োলেট করে মেজরিটি পাওয়ার পরে প্রথম দিন কি ভায়োলেশন হয়েছে? সংবিধান সংস্কার সবার শপথ আপনারা নেন নাই। এখন নেন নাই, একদিনে 2টা নির্বাচন, এই আইন হলো নির্বাচনের ভিত্তি, এক অংশ মানছেন আর এক অংশ মানছেন না, তাহলে আপনাদের একটা শপথ ভ্যালিড আর একটা শপথ ইনভ্যালিড হলো আপনাদের আর্গুমেন্টে। এখন বড় প্রশ্ন, একটা আইন অপারেটিভ থাকতে কোন ক্ষমতা বলে এই আইনের বিধানকে তারা লঙ্ঘন করতে পারেন? এটাই ফান্ডামেন্টাল প্রশ্ন। এই আইন তো আছে, বাতিল তো হয় নাই। এই আইন তো রাষ্ট্রপতি বাতিল করে নাই, পার্লামেন্ট বাতিল করে নাই, কোনো কোর্ট বাতিল করে নাই, কিচ্ছু করে নাই, কোনো স্টে অর্ডার নাই। তাহলে যে কারণে তারা এই জিনিসটাকে বাতিল করছেন, ইনঅপারেটিভ করে দিচ্ছেন, আমার মনে হয় এটা শুধুমাত্র অসাংবিধানিক আচরণ করা ছাড়া এই আইনটাকে তারা ভায়োলেট করতে পারেন না। এটা ডেঞ্জারাস। মেজরিটির জুড়ে এইভাবে যদি প্রতিষ্ঠিত আইনকে ভায়োলেট করা হয়, তাহলে ভবিষ্যতে আর কি করবেন আল্লাহ ছাড়া কেউ কইতে পারে। এবং খুবই ইন্টারেস্টিং, দেখেন 30 পঞ্জিকা দিবসের ভিতরে সভা ডাকা হবে। 30 পঞ্জিকা দিবস পার হয়ে গেছে 15ই মার্চ। 15ই মার্চে বিরোধী দলীয় নেতা একটা মুলতবি প্রস্তাব আনার জন্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াইয়া তিনি বললেন, স্পিকার বললেন আপনারা মুলতবি প্রস্তাব কিংবা নোটিশ দেন। 62 বিধি অনুযায়ী একটা নোটিশ দেওয়া হলো। 2 ঘন্টার আলোচনার জন্য ঠিক হলো। আলোচনা করে টকড আউট হলো। বাংলাদেশের ইতিহাসে এই মনে হয় প্রথম সরকার দলের পক্ষ থেকে আরেকটা মুলতবি প্রস্তাব আনা হয়েছে। সেখানে তারা বলছেন, আমি দেখলাম নোটিশটা, নোটিশের মধ্যে তারা বলছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে করা হবে এই মর্মে সরকারি দল পার্লামেন্টের সকল আলোচনা বাদ দিয়ে এটা আলোচনা করতে চায়। কিন্তু এর আগে বিরোধী দলের নোটিশে তো আলোচনা হয়েছে, আবার তারা এটা আলোচনা করতে চায়। আমি সেই সংসদ সদস্য যিনি দিয়েছেন তার সাথে আলাপ করলাম, ভাই আপনি এটা কেন দিয়েছেন? বলছে, সালাউদ্দিন সাহেব বলছেন না প্রেসিডেন্টকে, উনি জিজ্ঞাসা করেছেন যে আদেশ আপনি দিয়েছেন? প্রেসিডেন্ট বলছেন আমি তো দেই নাই, আমাকে দেওয়ানো হয়েছে। প্রেসিডেন্ট হলেন রাজহাঁস, এই আদেশটার নাম দিয়েছেন ওরা রাজহাঁসের ডিম্ব। এখন যিনি ওই নোটিশ দিয়েছেন তাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি তো আদেশ দেই নাই, আমি নোটিশ দেই নাই, আমাকে নোটিশ দিতে বলা হয়েছে তাই আমি নোটিশ দিছি। এই নোটিশে কি আলোচনা করছেন দেখেন, কি ধরনের প্রতারণা। এখানে বাস্তবায়নের পদ্ধতি বলা আছে, নির্বাচন হবে, 2টা পরিষদ হবে, একটা পরিষদ সংবিধান সংস্কার করবে আর একটা পরিষদ পার্লামেন্ট হবে। এই পদ্ধতিটাকে না মেনে নোটিশ দিচ্ছে, এই পদ্ধতিকে অ্যাভয়েড করে যাচ্ছে। এই পদ্ধতিকে অ্যাভয়েড করে নোটিশ দিয়ে যে পদ্ধতি ওনারা আনতে চান, এই পদ্ধতিতে আর বাড়তি কি আলোচনা? ওনারা বলছেন, আমরা দেখেছি ওনারা বলছেন ওনারা একটা কমিটি গঠন করতে চান। এই কমিটি আমি গতকালকে বিএনপির 31 দফা নিয়ে খুব চিন্তা ভাবনা করে পড়ে দেখলাম, 1 নম্বর দফা তারা ক্ষমতায় আসলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। তো এখন তো সংস্কার মানছেন না, সংস্কার পরিষদই তো এটা, এই সংস্কার পরিষদেই তো সংস্কারের কথা আলোচনা হওয়ার কথা, এই সংস্কার পরিষদেই তো এটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা। তো এখন সংস্কার পরিষদের গঠন আছে, নির্বাচন হয়েছে, ওইটাতে আপনারা না গিয়ে আপনারা কি চাচ্ছেন? এখন কমিটি গঠন করবেন। তো আপনাদের যে ম্যানিফেস্টো আছে 31 দফা আছে, ওখানে তো সংস্কার কমিশনের কথা বলা আছে, ওখানে তো কমিটির কথা বলা নাই। সেই কমিশন গঠন হওয়ার আইনগত পদ্ধতির কথা বলা আছে। পরিষদ হবে, পরিষদের সভা কিভাবে ডাকবে, সভাপতি কি করে হবে, স্পিকার কিভাবে হবে, ডেপুটি স্পিকার কিভাবে হবে, এই আইনে বিস্তারিত বলা আছে। আইনও কার্যকর, আইনও মানেন না, যুক্তিও মানেন না। আমার ধারণা, আমি আর লম্বা করছি না, আমার ধারণা এমন কোনো একটা নাগপাশ তাদের সামনে আছে যা কিছু বোঝা সত্ত্বেও এই প্রায় 70% মানুষের চিন্তাকে বুলুণ্ঠিত করতে আমার ভাইয়েরা বাধ্য হচ্ছেন। এছাড়া আমি আর কোনো যুক্তি খুঁজে পাই না। আচ্ছা বলেন, ওনারা প্রগ্রেসিভ পার্টি, একটা শুধু রেফারেন্স দেই,
এখানে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা লোক আছেন, চেহারা দেখলে বোঝা যাচ্ছে। 8ই নভেম্বর 1975 সাল রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। 29 নভেম্বর 1976 বিচারপতি সায়েম সামরিক আইন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেন এবং জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হন। 21 এপ্রিল 1977 জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 30 মে 1977 মার্শাল ল অর্ডার নম্বর 1 1977 জারি করে 31 মে গণভোটের ঘোষণা দেন। 30 মে গণভোটের ঘোষণা দেন। এই 30 মে 1977 সালে দি ফার্স্ট মার্শাল ল অর্ডার 1977 যদি কেউ পড়েন তাহলে দেখবেন এই মার্শাল ল অর্ডারের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ভিতরে কাটা ছেঁড়া করে এইটাকে একেবারে ক্যান্সারের অপারেশন করেছেন তিনি। অ্যাবসলিউট ফেইথ ইন দ্য ট্রাস্ট অলমাইটি আল্লাহ কোথা থেকে আসলো? বিসমিল্লাহির রহমানির রহিম কোথা থেকে আসলো? মৌলিক নীতিতে পরিবর্তন কোথা থেকে আসলো? এগুলো সব কিন্তু মার্শাল ল অর্ডার দিয়ে করা। এরপরে দেখেন 1 সেপ্টেম্বর 78 জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। খুব ডেমোক্রেসির কথা তো বলেন, এখনো বলতেছেন, ভালো কথা, উই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু জন্ম তো নিয়েছেন একটা মার্শাল ল এর গর্ভ থেকে, এগুলো ভুলে গেলে তো কাজ হবে না। সংবিধানের যে দোহাই এখন দেখাচ্ছেন, আপনাদের জন্ম তো সাংবিধানিকভাবে নয়। স্পষ্ট করে যদি বলতে হয়, একটা নেসেসিটির কারণে স্পেশাল সার্কামস্টেন্সেসে বিএনপির জন্ম হয়েছে ক্ষমতায় থাকা অবস্থায়, এবং সেটা হয়েছে 1 সেপ্টেম্বর 78। 1978 সালে দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অর্ডার 1978, 3রা জুন 1978 রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বনাম জেনারেল অবসরপ্রাপ্ত এমএজি ওসমানী অংশগ্রহণ করেন। জিয়াউর রহমান সাহেব বিজয়ী হন। 18 ফেব্রুয়ারি 1979 সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। খুব ডেমোক্রেসির কথা। নির্বাচনের আগে তো সামরিক আইনটা তুলে দেওয়ার সাহসও দেখাইতে পারেন নাই তখন। একই সাথে 6 এপ্রিল 1979 সন্ধ্যা 8টা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয়। 7 এপ্রিল 1979 গেজেট প্রকাশের মাধ্যমে সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় সংসদ বসার পরে। এরা এসে এখন আমাদেরকে বলতেছে যে এই প্রেসিডেন্সিয়াল অর্ডার নাকি ভ্যালিড না। এই প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি ভ্যালিড না হয়, এই কথা বলার যোগ্যতা তো আদালতের। আপনারা মামলা করেছেন, কোর্টে ডিসাইড হওয়ার আগে তো আপনারা ভায়োলেট করে ফেলতেছে। কোর্টে রুল দিয়েছে, কেন অসাংবিধানিক হবে না? এটা পেন্ডিং থাকা অবস্থা আপনারা শপথ নেন না। কোনো আদেশ নাই, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই, স্টে নাই, কিচ্ছু নাই, তাও মানেন না। এর মানে কি? ওইদিকে আবার বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাদ করেছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ করেছেন। এর মানে কি? সবগুলোকে আবার করায়ত্ত করতে চায়। এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানাই, আমরা আজকে একটা নোটিশ পাঠাবো। উই আর প্রিপেয়ারিং টু সেন্ড এ নোটিশ টু দি গভর্নমেন্ট যে এই আদেশ আইন জীবিত থাকা অবস্থায় এই আইনের এটাতে করণীয় বলা আছে, এই করণীয় কাজ না করাটা কেন অবৈধ নয়। এই কারণে আমি নোটিশটা লিখে আসছি, আজকেই পাঠাবো অথবা কালকে ইনশাল্লাহ। আমরা তাদেরকে রিকোয়েস্ট করবো টু কমপ্লাই উইথ দি অর্ডার। দিস অর্ডার ইজ স্টিল ভ্যালিড, স্টিল অপারেটিভ, still the law of the land. Since this order is still the law of the land, you are duty bound to follow the law of the land, and you are required to perform under Article 102 of the Constitution to do what is required by law to do. This is what is required by law to do, so you are requested to comply with the provision of Section 8, Section 9, Section 10, Section 11. If you do not comply with the sections, ultimately you are violating the law of the land and taking the law in your hand, and that would be the ultimate. আমার ধারণা তারা কার পরামর্শে, এটা আমার স্পেকুলেশনের কথা বলে যাই। আমরা আজকেও সকালবেলা 10-12 জন আইনজীবী মিলে চিন্তা ভাবনা করে দেখেছি, আমাদের বিবেচনায় ধরে না। কেন? সংস্কার প্রক্রিয়া থেকে বিএনপির মতো ক্লেইমড
progressive political party, claimed progressive political party, তারা সংস্কার মতো এজেন্ডাগুলো থেকে কি উদ্দেশ্যে দূরে সরে আসছে। আমি কয়েকটা অর্ডিন্যান্সের নাম বলে শেষ করে দিচ্ছি। দেখেন, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাদ, হিউম্যান রাইটস কমিশন অধ্যাদেশ বাদ, দুর্নীতি দমন কমিশন অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ বাদ, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাদ, বিচারক নিয়োগ অধ্যাদেশ বাদ, পৃথক বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ বাদ, তথ্য অধিকার আইনের সেকশন 9 অ্যামেন্ড করে অধ্যাদেশ বাদ। এই সরকারের সে একটা অ্যামেন্ডমেন্ট অধ্যাদেশ দিয়েছিল, সেখানে বলেছিল তথ্য অধিকার আইনে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের বাৎসরিক অডিট রিপোর্ট তাদের ওয়েবসাইটে পাবলিশ করবে। এই অধ্যাদেশটা বাদ করে দিয়েছে, প্রপোজ করেছে অধ্যাদেশ বাদ। সরকারি প্রতিষ্ঠান পিএসসি, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান সুপ্রিম কোর্ট, সাংবিধানিক প্রতিষ্ঠান চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, তারা তাদের অডিট রিপোর্ট যদি তাদের ওয়েবসাইটে পাবলিকের জন্য প্রকাশ করে, সরকারের এখানে আপত্তি থাকার কি কারণ থাকতে পারে? সুপ্রিম কোর্টে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে জনগণ জানতে চায়, কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ইলেকশনে জনগণ জানতে চায়। এই অধ্যাদেশটাকে গতকালকে এই যে রিপোর্ট, এই রিপোর্টে 133টা রিপোর্ট দিয়েছে, এই অধ্যাদেশকে তারা বলেছে অটোমেটিক ল্যাপস হয়ে যাবে।